সিসিইউতে খালেদা জিয়া সার্বক্ষণিক নজরদারিতে মেডিকেল বোর্ড মায়ের পাশে থাকার তীব্র ইচ্ছা থাকলেও দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়, মন্তব্য তারেক রহমানের। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে চলছে মক ভোটিং, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন ভোটাররা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটুয়া, 4 বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার নিষেধাজ্ঞা। দুর্নীতি কেলেঙ্কারিতে অস্থিতিশীলতা ইউক্রেন জুড়ে, দুর্নীতি বিরোধী অভিযানের পর জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ। বাহরাইনকে হারিয়ে টানা 4 জয়ে বাংলাদেশের, সামনে এখন অঘোষিত ফাইনাল জয় অব্যাহত রাখার প্রত্যাশা। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। 2 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতিও দেখা যায়নি। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই দেখেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনও সিসিইউতেই আছেন এবং অবস্থার তেমন পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। সার্বক্ষণিক তার সঙ্গে আছেন ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, গৃহপরিচালিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার। এর আগে বৃহস্পতিবার দুপুরে নিউমোনিয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। লন্ডন থেকে ডক্টর জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার গভীর উদ্বেগ জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে রাজনৈতিক জটিলতার কারণে মায়ের অসুস্থতার সত্ত্বেও দেশে ফেরার সিদ্ধান্ত তার একার হাতে নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। এমন পরিস্থিতিতে দ্রুত অনুকূল হলে দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গুরুতর অসুস্থতার সর্বশেষ অবস্থা জানিয়ে দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবার প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।
এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে অনুষ্ঠিত হচ্ছে মক ভোটিং বা কৃত্রিম ভোট গ্রহণ প্রক্রিয়া। এই মহড়ার মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করা হবে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন ভোটাররা। শনিবার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8:15টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে দুপুর 12টা পর্যন্ত। এতে নারী পুরুষ মিলে 500 জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে। সকাল থেকে ভোটারের দীর্ঘ লাইন না থাকলেও 2-1 জন করে কেন্দ্রে আসছেন ভোটাররা। ভোট কেন্দ্রের নিরাপত্তায় অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী বাইরে অবস্থান করছেন। ভোট কক্ষেও গিয়ে দেখা গেছে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং অফিসাররা স্বাভাবিক নিয়মেই কাজ করছেন। ভোটাররা এলেই তাদের নির্বাচনী ব্যালট ও গণভোটের ব্যালট বুঝিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ পরীক্ষামূলক ভোট গ্রহণে অংশ নিচ্ছেন সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া সম্প্রদায়ের সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিসহ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্পের ভোটাররা। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, মক ভোটিং এর ফলাফল দেখে কেন্দ্র বাড়ানোর প্রয়োজন কিনা, কোনো জায়গায় সমন্বয় দরকার, ভোট কক্ষ বা জনবল বাড়াতে হবে কিনা, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু আজকে ডেমো ভোট প্রথম দেওয়া হচ্ছে, সেখানে আমাদের পড়তে হয়েছে যে বিষয়টা কি। সেখানে হ্যাঁ না ভোট, তো এখানে আগেই জানা থাকতো বিষয়টা, তাহলে এক মুহূর্তে সিদ্ধান্তটা নেওয়া যেত। গণভোটের যে ব্যালটটা, এটা খুব সুন্দর পড়ে বোঝা যাচ্ছে, স্বচ্ছতা খুবই ভালো এবং নিজের যে মতটা সেটা খুব সহজেই প্রকাশ করা যাচ্ছে। ইলেকশন কমিশন এখানে ডিজেবল ভোটার যারা, বয়স্ক ভোটার যারা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ভোটার, তাদের ভোটটা তারা কিভাবে দিবে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যত বিজ্ঞপ্তি দেওয়া হবে, কারণ সাধারণ মানুষ তো আগে এই ভোটটা দেয়নি, যদি আমরা প্রচারণাটা ওইভাবে করা হয়, সাধারণ মানুষও বুঝে ওরাও দিতে পারবে। ভোট কৌতূহল আছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এটা ভোট দিচ্ছেন। এবং আমরা যেভাবে আপনার লাইন আপ যেটা করেছি, এখানে কিউইং যেটা করছি, এবং তারা তাদের নির্দিষ্ট কক্ষে যাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছে, কারণ ব্যালটের ভিন্নতা আছে। ব্যালটের একটা সাদা কালো আর একটা রঙিন, কাজে ব্যালটের ভিন্নতা আছে এবং দুটোতেই তারা বুঝতে পারছেন। আর তাছাড়া ওখানে বলে দেওয়া হচ্ছে এটাতে আপনি হ্যাঁ না, আর এটাতে আপনি প্রতীকের। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে সেটার যথোপযুক্ত জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার বিকেলে ফেনীর দাগনভূঞার কোরাইশ মুন্সি বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, আগামী নির্বাচনে যে সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এই সরকার সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। দাগনভূঞার সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুমকি দিয়ে তিনি বলেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না, কঠোর হাতে এদের দমন করা হবে। রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু নাসেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির নেত্রী শাহানা আক্তার শানু সহ বিএনপির যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ফরিদপুর 1 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রাজ্জাক জোট মিলের কর্ণধার ও বিএনপি ঘরানার ব্যবসায়ী সাবেক ছাত্রদল নেতা আবুল বাশার খান। শুক্রবার রাতে মধুখালী উপজেলার আশাপুর এলাকায় রাজ্জাক জোট মিলে জেলা ও 3 উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ব্যবসায়ী আবুল বাশার খান মধুখালী উপজেলার বাসিন্দা। মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী
ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ছোটবেলা থেকেই এই জনপদের নেতৃত্ব নেয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন থেকেই এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন এই নেতা। মুরব্বীদের কবরে আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়াহ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়াহ আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের ৪ সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় ডিটওয়াহ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। পিরোজপুর পৌরসভার সিআইপাড়া চানমারি খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। পৌরসভা কর্তৃপক্ষ জানান, পিরোজপুর জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন চানমারি খাল থেকে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক ইশরাত জাহান, পৌরসভার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের প্রতিনিধি। স্থানীয়রা বলেন, এই খালটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ময়লা আবর্জনায় ভরে ছিল, যার কারণে মশা মাছি বেড়ে গিয়েছিল এবং দুর্গন্ধে ভরা ছিল, যা মানুষের জন্য অনেক ক্ষতিকর। খালটি খননের জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাই। খালটি খননের মাধ্যমে অবৈধ দখল সহ ময়লা আবর্জনা দূর হবে এবং পুনরায় তার রূপে ফিরে আসবে। এই খালটি সংস্কার করার জন্য যে উদ্যোগ নিয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি, কারণ এই খালটি দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর ময়লায় এবং ভরাট হয়ে গিয়েছিল এবং পানি চলাচল করতে পারছিল না, যার কারণে এখানে মশা মাছির উপদ্রব দেখা দিয়েছে এবং দুর্গন্ধ ছড়িয়েছে, যেটা মানুষের ক্ষতিকর। এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জেলা শহরের, তারা নাক চেপে সড়ক থেকে চলতে হয় এবং এই ময়লার কারণে মশা মাছি উৎপাদ বেশি সৃষ্টি হয় এবং পানিজনিত রোগে বেশি ভুগতে হয়। সারের সংকট দূর করতে দ্রুত কৃষক অ্যাপ তৈরি করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বলেন, সবাইকে এই অ্যাপের আওতায় আসতে হবে। শুক্রবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সারের বিপণন ও ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অ্যাপের তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে সার বিক্রি করা হবে। যারা এই অ্যাপের আওতায় আসবেন তারাই এই সুবিধা পাবেন, আর না আসলে বঞ্চিত হবেন। মনির হায়দার আরও বলেন, যে কোনো একটি উপজেলায় পাইলট প্রকল্প আকারে অ্যাপটি চালু করা হবে। সুবিধা পেলে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে সার সংকট দূর হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। শুধুমাত্র এইবার সারের ক্রাইসিস হয়েছে সেই জন্য এই অ্যাপ কাজে লাগবে, ব্যাপারটা এরকম না। আপনাদেরকে আমাদের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের এখানে অনেক কিছু চলে। উন্নত দুনিয়াতে প্রত্যেকটা মানুষের, সে কৃষক, কুলি, মোটে, মজুর থাকে, উনি ট্যাক্স দেন বা না দেন, প্রত্যেক বছর তাকে ট্যাক্স ফাইল করতে হবে, প্রত্যেকটা নাগরিক, এভরি সিঙ্গেল। মানুষরাও খুব উৎসাহ নিয়ে এটা দেয়। কেন দেয় জানেন? কারণ রাষ্ট্রগুলো তাকে বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে সাহায্য, বিভিন্ন রকম সহায়তা দেয়। আর সহায়তা দেয় হচ্ছে ওই কাজ ধরে,
যে কার কার ট্যাক্স আইডি আছে এবং লাস্ট ইয়ারে গত বছর কে কে ট্যাক্স সাবমিট করছে। যারা সাবমিট করছে তারা সুবিধাটা পাবে, যারা করে তারা পাবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন দুর্নীতি বিরোধী অভিযানের পর তার শীর্ষ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক পদত্যাগ করেছেন। রাজনৈতিক প্রভাবশালী ইয়ারমাক রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধের সময় জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন, কিন্তু ক্রমবর্ধমান কেলেঙ্কারির কারণে বাড়তে থাকা চাপের মুখে তার বাড়িতে দুর্নীতি বিরোধী অভিযানের পর তিনি পদত্যাগ করলেন। জেলেনস্কি সম্প্রতি তাকে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। নিজের কার্যালয়ের বাইরে জাতির উদ্দেশ্যে এক কঠোর ভাষণে জেলেনস্কি ঐক্যের আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেন, সবকিছু হারানোর ঝুঁকিতে আছেন তারা, নিজেদের, ইউক্রেন এবং তাদের ভবিষ্যৎ। কয়েক সপ্তাহ ধরেই এই দুর্নীতি কেলেঙ্কারির কারণে ইউক্রেনে বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে। জেলেনস্কির নিজস্ব অবস্থানও কিছুটা দুর্বল হয়ে পড়েছে এবং এই নাজুক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনার অবস্থান বিপন্ন হয়ে উঠতে পারে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এরানগোটম নিয়ে হওয়া দুর্নীতি তদন্তের অংশ হিসেবে শুক্রবার জেলেনস্কির প্রধান সহকারী ও চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাকে বাসস্থান সহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান পরিচালনা করেছে দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী ব্যুরো। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আর একটি জয় বাংলাদেশকে নিয়ে যেতে পারবে এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের মূল পর্বে। সেই জয়টি পেতে হবে চীনের বিপক্ষে। বাংলাদেশের কিশোরদের জন্য যা বিশাল এক পরীক্ষা। 30 নভেম্বর বাংলাদেশ ও চীনের ম্যাচটি হবে চীনের তনজিলাং স্টেডিয়ামে। শুক্রবার বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলে বাংলাদেশ 2-1 গোলে হারিয়েছে বাহরাইনকে। টানা 4 জয়ে বাংলাদেশ 12 পয়েন্ট নিয়ে চীনের সাথে যৌথভাবে টেবিলের শীর্ষে। দুই দলের পয়েন্ট সমান হওয়ায় বাংলাদেশ চীন ম্যাচ হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। বাংলাদেশকে জিততেই হবে। চীন ড্র করলে গোল ব্যবধানে উঠে যাবে আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে। বাহরাইনের বিপক্ষে ম্যাচের 59 মিনিটে মিডফিল্ডার বায়েজিদ বোস্তামির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 72 মিনিটে মোহাম্মদ মানিক ব্যবধান দ্বিগুণ করেন। 85 মিনিটে বাহরাইনের জুহাইর ইব্রাহিম গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশি। বাংলাদেশ প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে 5-0 গোলে, দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে 8-0 গোলে, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে পরাজিত করে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিসিইউতে খালেদা জিয়া সার্বক্ষণিক নজরদারিতে মেডিকেল বোর্ড। মায়ের পাশে থাকার তীব্র ইচ্ছা থাকলেও দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়, মন্তব্য তারেক রহমানের। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে চলছে মক ভোটিং। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছেন ভোটাররা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটোয়া, 4 বন্দরে 2 নম্বর সংকেত। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার নিষেধাজ্ঞা। দুর্নীতি কেলেঙ্কারিতে অস্থিতিশীলতা ইউক্রেন জুড়ে। দুর্নীতি বিরোধী অভিযানের পর জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ। বাহরাইনকে হারিয়ে টানা 4 জয়ে বাংলাদেশের। সামনে এখন অঘোষিত ফাইনাল, জয় অব্যাহত রাখার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।